ওকে, আমাদের আজকের টপিক হলো আমরা কাস্টিং ডিফেক্ট করছিলাম। আমাদের থার্ড টপিক হলো অক্সাইড ফিল্ম এন্ড বাবল ড্যামেজ। তো আমরা আজকে যেটা আলাপ করব সেটা হলো কি করে অক্সাইড ফিল্ম তৈরি হয় এবং সেটা কি করে লিকুইডের মধ্যে ঢুকে যায়, এবং আলটিমেটলি যদি এটা লিকুইডের মধ্যে ঢুকে যায় তাহলে পরে এটা কি করে মেকানিক্যাল প্রপার্টিকে এফেক্ট করে, এন্ড ফাইনালি আমরা কি করে এই অক্সাইড ডিফেক্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারি এন্ড ইফ পসিবল এলিমিনেট করতে পারি। তো এই হলো আমাদের আজকে লেকচারের অবজেক্টিভ। যদি আউটকামের কথা চিন্তা করি তাহলে পরে ইউ বি এবল টু আইডেন্টিফাই দ্য ফিল্ড ফর্মিং রিঅ্যাকশনস, what are the common field forming reactions take place in casting different kind of alloys. Then you'll be able to examine the method of incorporation of surface film into the bath liquid, and you'll be able to discuss the effect of entrant film on mechanical properties, and finally you'll be able to identify the methods by which you can deactivate or eliminate this entrant film. Okay, so যতগুলা ফিল্ড ফর্মিং রিঅ্যাকশন আছে তার মধ্যে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মোস্ট কেসেস ফর্মাইড অফ অক্সাইড ফিল্ম, মেটালের সাথে ময়েশ্চার রিঅ্যাক্ট করে টু ফর্ম মেটাল অক্সাইড এন্ড হাইড্রোজেন। এন্ড পার্টিকুলারলি কিছু অ্যালয় আছে, ফর এক্সাম্পল ফেরাস কাস্টিং যেগুলো আছে, ফেরাস কাস্টিং এর মধ্যে গ্রাফাইট ফিল্ম তৈরি করে এবং তার জন্য হাইড্রোকার্বন যেটা আছে, হাইড্রোকার্বনটা ভেঙে যায় গ্রাফাইট কার্বন যেটা আছে সেই গ্রাফাইট ফিল্ম ফর্ম করে, এট দ্য সেম টাইম ময়েশ্চার হাইড্রোজেন তৈরি করে। এটা ডিফারেন্ট রিঅ্যাকশন হতে পারে যদি এটা ময়েশ্চার সাথে রিঅ্যাক্ট করে। সো হাইড্রোকার্বন প্লাস ময়েশ্চার এরকম যদি হয় তাহলে পরে এটা এখানে কার্বন মনোক্সাইড হতে পারে, অথবা হাইড্রোকার্বন সাথে যদি শুধু অক্সিজেন রিঅ্যাক্ট করে তাহলে কার্বন মনোক্সাইড এবং ময়েশ্চার দুটো হতে পারে। So আমরা যেহেতু শুধু অক্সাইড ফিল্মের কথা চিন্তা করছি, সো these are the two films forming reactions, এবং উল্লেখযোগ্য হলো যে এই দুইটা ফিল্ম ফর্মিং রিঅ্যাকশনের মধ্যেই হাইড্রোজেন একটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, and because of this hydrogen আমরা দেখেছি গ্যাস ফর্মিং এর জন্য গ্যাস যদি বড় হতে চায়, গ্যাস গ্রো করে, পরোসিটি গ্রো করতে গেলে পরে হাইড্রোজেন ইজ রেসপন্সিবল। সো তার মানে এই রিঅ্যাকশন গুলো নাম্বার 1 তারা অক্সাইড ফিল্ম অর গ্রাফাইট ফিল্ম তৈরি করছে, নাম্বার 2 তারা পরোসিটি তৈরি করতে সাহায্য করছে। ওকে, ইন জেনারেল যদি ফিল্ম নিয়ে কথা বলি, অ্যালয় বেসিস ধরে যদি কথা বলি, ফর এক্সাম্পল কপার এন্ড ইটস অ্যালয়। কপারে আমরা যে সমস্ত অ্যালয়গুলো কাস্টিং করি, তোমরা জানো যে ব্রাস আছে, ব্রোঞ্জ আছে, গান মেটাল আছে, এক্সেট্রা। সো এই ধরনের অ্যালয় যখন কাস্টিং করা হয় দুই ধরনের এনভায়রনমেন্টে কাস্টিং করা হয়, আইদার অক্সিডাইজিং এনভায়রনমেন্টে কাস্টিং করা হয় অথবা রিডিউসিং এনভায়রনমেন্টে কাস্টিং করা হয়। তার মানে কাস্টিং করার সময় সারফেস ওপেন থাকে টু অ্যাটমসফিয়ার, অথবা সারফেসের উপরে আমরা কয়লার একটা লেয়ার দেওয়া হয় যাতে করে রিডিউসিং এনভায়রনমেন্ট তৈরি হয়। তো এই দুইটা এনভায়রনমেন্টে যদি আমি চিন্তা করি, নাম্বার 1, if it is a reducing environment, তার মানে no oxygen is there, so there will be no oxides. নাম্বার 2 হলো যদি এটা অক্সিডাইজিং এনভায়রনমেন্ট হয় তাহলে পরে কপার অক্সাইড ফর্ম করে Cu2O, এবং এটা একটা সার্টেন লেভেল অফ ডিসোলিউশন ক্যাপাসিটি, ডিসোলিউশন না বলে কি বলবো, সলিবিলিটি ক্যাপাবিলিটি আছে লিকুইডের মধ্যে, একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত সেই সলিউশনে যেতে পারে, আপ টু 0.14 অক্সিজেন। সো এখানে 14 অক্সিজেন পার্সেন্ট যতটুকু আছে সেটাকে কপার অক্সাইড কনভার্ট করলে that much percentage can be dissolved in the copper liquid. বাকি যেটা আছে সেইটা প্রিসিপিটেট আকারে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো তার মানে হয় এটা কপার অ্যালয়ের মধ্যে ডিসলভ অবস্থায় থেকে যাবে, অথবা এটা প্রিসিপিটেট আকারে থাকবে, তার মানে নো ফিল্ম ইজ প্রডিউস। তো এই জন্য আমরা বলতে পারি লিকুইড অ্যালয় অফ কপার যেটাই ইউজ করি না কেন সেটা নট যেটা সেটা বলা ঠিক হবে না, কিছু কিছু কেস আছে যেখানে প্রবলেম। মোস্ট অফ দ্য কেসেস কপার অ্যালয়েস আর ফ্রি ফ্রম এই অক্সাইড অর ফিল্ম ডিফেক্টস। জিঙ্ক অ্যালয়ের কথা যদি চিন্তা করি, আমরা জিঙ্ক অ্যালয় সাধারণত ডাই কাস্টিং এ করি, তার মানে মেটাল মোল্ডে কাস্ট করি, এবং মেটাল মোল্ডে কাস্ট করলে পরে মেটাল মোল্ডের একটা ইনহেরেন্ট প্রবলেম হয় যে আমরা যখন লিকুইড মেটাল ঢালি মোল্ডের মধ্যে, মেটাল মোল্ডে মেটালের সাথে মোল্ডের সাথে মেটালের অ্যাডিয়ারেন্স হয়ে যায়, এবং অ্যাডিয়ারেন্স দূর করার জন্য একটা কোটিং তো দেওয়া হয়, এট দ্য সেম টাইম এই জিঙ্ক অ্যালয়ের মধ্যে অ্যালুমিনিয়াম অ্যাড করা হয়। সো আপ টু 4% অ্যালুমিনিয়াম ইজ অ্যাডেড in pressure die casting zinc alloys,
এবং এই 4% অ্যালুমিনিয়াম ফাংশন হলো ইট ফর্মস অ্যান অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা থিন একটা ফিল্ম তৈরি করে এবং এই থিন ফিল্মটা কাস্টিং এর সারফেসের মধ্যে থাকে, সো it acts as a barrier between the metal mold and the casting. As a result, metal adherence এখানে কম হয়। ঠিক আছে, সো মোটামুটি ভাবে এই হলো জেনারেল কেসেস। সো এটার মেইন কাজ হলো প্রোটেক্ট করা, কিন্তু যদি টার্বুলেন্স বেশি হয়, অ্যালয়ের মধ্যে যদি টার্বুলেন্স বেশি থাকে, সেই সমস্ত ক্ষেত্রে এই অ্যালুমিনিয়াম ফিল্মটা সারফেসে না হয় ভিতরে ঢুকে যেতে পারে, এবং সেই সমস্ত ক্ষেত্রে বিইং অ্যান অক্সাইড এটা পরোসিটি ক্রিয়েট করতে এবং এয়ার এন্টারমেন্টে এটা হেল্প করে। কিছু অ্যালয় আছে যেমন এখনকার নতুন যুগের যে অ্যালয় যেগুলো আছে, জিঙ্ক অ্যালুমিনিয়াম ZA সিরিজের অ্যালয়। সো এই সমস্ত অ্যালয়গুলা contains 8 to 27% অ্যালুমিনিয়াম, এবং বিইং হাই পার্সেন্টেজ অফ অ্যালুমিনিয়াম, যে অক্সাইড ফিল্ম যেটা তৈরি করে, ইট ক্রিয়েটস লটস অফ প্রবলেম। যার জন্য এই জিঙ্ক অ্যালুমিনিয়াম সিরিজের অ্যালয়গুলো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট, highly problematic casting alloy because of this surface problems. অ্যালুমিনিয়াম অ্যালয় পার্টিকুলারলি যদি চিন্তা করি, অ্যালুমিনিয়াম অ্যালয় অ্যালুমিনা ফর্ম করে, এবং প্রথম যে অ্যালুমিনাটা ফর্ম করে দ্যাট ইজ কল্ড গামা অ্যালুমিনা। সো এই গামা অ্যালুমিনাটা it is very compact, there is no porosity at all in the film, as a result it protects the surface. সো এটা যদি থাকে তাহলে পরে অ্যালুমিনিয়াম ফার্দার অক্সিডেশন আর হয় না, অক্সিজেন ভিতরে আর ঢুকতে পারে না। কিন্তু প্রবলেম হলো এই গামা অ্যালুমিনাটা আফটার সার্টেন পিরিয়ড অফ ইনকিউবেশন টাইম ইট কনভার্টস টু আলফা অ্যালুমিনা, এবং আলফা অ্যালুমিনা যখন কনভার্ট করে, এই আলফা অ্যালুমিনা নেচার হলো ইট ইজ পোরাস, এবং এই পোরাস থাকার কারণে কোরের ভিতর দিয়ে অক্সিজেন ভিতরে পেনিট্রেট করতে থাকে এবং নতুন নতুন লেয়ার অফ অক্সাইড অ্যালুমিনা অক্সাইড পাবে। সো অ্যালুমিনা কন্টিনিউয়াসলি কনজিউম হতে থাকে। সো দিস ইজ ড্যামেজিং। ঠিক আছে, তো এবং এটার আরেকটা প্রবলেম যেটা হচ্ছে, যেহেতু ইট ইজ এ পোরাস, অ্যালুমিনা প্রথমে গামা অ্যালুমিনা যেটা ফর্ম করেছিল সেটা হলো অক্সিজেন বাই ডিফিউশন ভিতরে ঢুকছে, কিন্তু এটা পোরাস হওয়ার কারণে এখন আর ডিফিউশনের প্রয়োজন নাই, ইট ইজ এ মাস মুভমেন্ট হতে পারে, যার কারণে অক্সিডেশন রিঅ্যাকশন বিকাম ভেরি ফাস্ট। এবং এইটা হওয়ার কারণে যে সমস্ত অ্যালয়ের মধ্যে অ্যালুমিনিয়াম বেশি আছে, ফর এক্সাম্পল আমরা কপারের কথা বলেছি যে কোনো সমস্যা নেই, কিন্তু অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ যেটা, যেখানে 10% অ্যালুমিনিয়াম আছে, দিস ইজ নোন অ্যাজ দ্য মোস্ট ডিফিকাল্ট কাস্টিং অ্যালয়। ফাউন্ড্রিতে আমরা যেগুলা কাস্ট করি, one of the most difficult casting alloy because of this oxide film, very thick, tenacious, viscous oxide film তৈরি করে। যদি ম্যাগনেসিয়াম থাকে তাহলে পরে যে অক্সাইডটা ফর্ম করে there is not alumina, কারণ আমরা জানি ম্যাগনেসিয়ামের অ্যাফিনিটি অক্সিজেনের প্রতি বেশি। সো ইনিশিয়ালি অ্যালুমিনা যেটা ফর্ম করে, ম্যাগনেসিয়ামও আগে ফর্ম করে, সো ম্যাগনেসিয়াম অ্যালুমিনার একটা কম্বাইন্ড যেটা স্পিনেল বলে, সো স্পিনেল ফর্ম করে, পিওর ম্যাগনেসিয়াম না ফর্ম করে। সো 2% এর বেশি ম্যাগনেসিয়াম থাকলে পরেই প্রথম যে অক্সাইড ফিল্ডটা তৈরি হয় সেটা হলো স্পিনেল। Aluminum magnesium containing 5 to 10% magnesium are especially difficult to cast due to severe film problem. So magnesium বেশি থাকলে পরে casting problem create করে because of this oxide. আরো কয়েকটা জিনিস আছে অ্যালুমিনিয়ামের মধ্যে, আমরা গ্রেন রিফাইনিং বলে একটা কথা আছে, অ্যালুমিনিয়াম অ্যালয়ের মধ্যে পার্টিকুলারলি করা হয়, প্লাটিনাম অ্যালয় করা হয়। গ্রেন রিফাইনিং মানে হলো গ্রেনগুলা ছোট করা। আমরা ফিজিক্যাল মেটালজিতে পড়েছি ফাইনার দ্য গ্রেনস বেটার দ্য প্রপার্টি। সো গ্রেন ফাইনার করার জন্য অ্যালুমিনিয়াম অ্যালয়ের মধ্যে কিছু অ্যাডিশন করা হয়। ঠিক আছে, আরেকটা যেটা করা হয় সেটা হলো পরোসিটি রিমুভ করার জন্য সামটাইমস কিছু অ্যাডিশন করা হয়। সো স্ট্রনশিয়াম দিয়ে যদি আমরা গ্রেন রিফাইনিং করি তাহলে পরে ইট রিফাইন্স দ্য গ্রেন, কিন্তু স্ট্রনশিয়াম হাইড্রি অক্সিডাইজ করে, হাইড্রোজেন রিলিজ করে। স্ট্রনশিয়াম অক্সিডাইজিং কি বলে এটাকে, গ্রেন রিফাইনিং করার পাশাপাশি স্ট্রনশিয়াম মানে ময়েশ্চারের সাথে রিঅ্যাক্ট করে স্ট্রনশিয়াম অক্সাইড ফর্ম করে, আর এই হাইড্রোজেন রিলিজ করে, এবং এই হাইড্রোজেন আমরা জানি পরোসিটি ক্রিয়েট করে। সো স্ট্রনশিয়াম দিলে পরে কাস্টিং এর মধ্যে পরোসিটি বেড়ে যায়, যদিও গ্রেন রিফাইন করে কিন্তু পরোসিটি বেড়ে যায়। সোডিয়ামের একই কাজ করে, কিন্তু সোডিয়ামের মধ্যে কম রেটে অক্সিডেশন হয়, পরোসিটি ফর্ম করে, যার জন্য স্ট্রনশিয়াম যদিও বেটার পারফরমেন্স দেয় কিন্তু
সোডিয়ামটাই সাধারণত ফলো করা হয় বিকজ অফ দ্য লেস সিভিয়ার porosity প্রবলেম। তো এই হলো মোটামুটি অ্যালুমিনিয়াম অ্যালয়েজ। কাস্ট আয়রনের মধ্যে যে সমস্ত অ্যালয়গুলো তৈরি করে সেটা হলো ইনিশিয়ালি কার্বন মনোক্সাইড তৈরি করে। কার্বন মনোক্সাইড জানি আমরা একটা গ্যাস, তো দেয়ার ইজ নো ফিল্ম। কিন্তু যখন টেম্পারেচার কমাতে থাকে তখন কার্বনের অ্যাফিনিটি অক্সিজেনের প্রতি বেশি না হয়, অক্সিজেনের অ্যাফিনিটি কার্বনের প্রতি বেশি না হয়, অন্যান্য মেটালের প্রতি বেশি হয়ে যায়। তো সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করে, আয়রন অক্সাইড ফর্ম করে, ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম করে, এক্সেট্রা এক্সেট্রা। তো ইনিশিয়ালি এট এ হাই টেম্পারেচার, যখন 1400 বলা হচ্ছে, 1400 উপরে কার্বন অক্সাইড স্টেবল, 1400 নিচে মেটালিক অক্সাইড স্টেবল। তো সিলিকা প্রথমে ফর্ম করে অ্যাজ এ ড্রাই সলিড গ্রে কালার ফিল্ম, জাস্ট থিন ফিল্ম ফর্ম করে অফ সিলিকন ডাইঅক্সাইড। কিন্তু আর টেম্পারেচার যখন আরো কমে যায় তখন আয়রন অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড সেগুলো তৈরি হয় এবং এগুলো সবগুলো মিলিয়ে একটা ইউটেকটিক এবং ম্যাঙ্গানিজ সালফাইড কমপ্লিট। তো এই সবগুলো মিলিয়ে একটা লো মেল্টিং পয়েন্ট ইউটেকটিক ফর্ম করে এই সবগুলো অক্সাইডের, এবং এই ইউটেকটিভ ফর্ম করার কারণেই এরা লাইটার এবং উপরে ভেসে ওঠে। সো বেসিক্যালি তারা একটা থিন লেয়ার অফ লিকুইড ফিল্ম উপরে এটা ভাসতে থাকে, ঠিক আছে। তো উপরে থাকলে পরে তারা সাধারণত উপরে একটা ফিল্ম হিসেবে থাকে, নো হার্ম ডান। কিন্তু যদি এটা এনফ্রেন্ড হয়ে যায়, তার মানে এটা যদি মনে করো টার্বুলেন্স থাকে, এগুলো যদি বেশি ভিতরে ঢুকে যায় তখন ইট কুইকলি, যেহেতু আমরা বলছি দিস ইজ এ ফিল্ম অফ লো ফ্লুইডিটি, হাই ফ্লুইডিটি, লো মেল্টিং পয়েন্ট, সেগুলো ভিতরে ঢুকে গেলে পরে সাথে সাথে এটা গোল হয়ে স্পিরিটাইজ হয়ে যায়, এবং স্পিরিটাইজ হয়ে গেলে পরে এটা আবার উপরে বেশি উঠে। সো বেসিক্যালি এই লো মেল্টিং পয়েন্ট ইউটেকটিভ ফিল্ম যেগুলো, এটা উইল নট হার্মফুল। যার কারণেই আমরা বলি যে কাস্ট আয়রনকে সাধারণত গ্রিনস অ্যান্ড মোল্ডে যদি কাস্ট করি তাহলে ইউজুয়ালি ফিল্ম ছাড়াই কাস্টিং তৈরি হয়, সো ফিল্ম কোনো সমস্যা হয় না বিকজ অফ দিস কাইন্ড অফ এফেক্ট। Ductile iron is a totally different issue because of the presence of magnesium. আমরা জানি magnesium highly oxidizable এবং এটা অক্সাইড ফর্ম করে। As a result, ductile iron এর মধ্যে যদি ম্যাগনেসিয়াম থাকে তাহলে পরে ম্যাগনেসিয়াম অক্সাইডের ফিল্ম তৈরি করে, and which is very powdery. পাউডারি হওয়ার কারণে কাস্টিং এর সারফেসের মধ্যে ভেরি wrinkled পাউডারি একটা বাজে একটা অ্যাপিয়ারেন্স তৈরি করে সারফেস গুলো, যার কারণে ডাক্টাইল আয়রনটা ইউজুয়ালি রিকোয়ার্ড মেশিনিং, যাতে করে সারফেসের এই ব্যাড ইফেক্টটা, আনসাইক্লি ড্রস ইফেক্ট, সেটা যাতে রিমুভ করা যায়। গ্রাফাইট ফিল্মের কথা বলেছি, দিস ইজ অ্যানাদার ওয়ান, ইট ইজ কল্ড লাশারাস কার্বন। এবং এই গ্রাফাইট ফিল্মটার আমরা রিঅ্যাকশনে বলেছিলাম যে কার্বন প্রেসিপিটেট করে এবং এই কার্বনটা উপরে জমতে থাকে, এবং এই ফিল্মটা মানে অ্যালুমিনার মতোই দেখতে, শাইনি রিঙ্কল লাইক এলিফ্যান্ট স্কিন, সো খুব ভাস করা এলিফ্যান্ট স্কিন যেরকম থাকে ঠিক সেরকম একটা সারফেস তৈরি, উপরে একটা কাভার তৈরি করে। সো এই হলো আমাদের মোটামুটি ইন জেনারেল ফিল্ম সম্বন্ধে বিভিন্ন কথাবার্তা বলা হলো। এখন ফিল্ম যেটা আছে, ফিল্ম যদি সারফেসে থাকে নো প্রবলেম, এক্সেপ্ট অ্যালুমিনার বেলায় যেটা পোরাস অ্যালুমিনা, গামা অ্যালুমিনা কথা বলা হলো সেটা বাদে মোস্ট অফ দ্য ফিল্মস আর প্রটেক্টেড, ইভেন অ্যালুমিনার মধ্যেও যদি বলি, কারণ এগুলা সারফেসের উপরে থাকে এবং এটা ফার্দার অক্সিডেশন, ক্যাটাস্ট্রফিক অক্সিডেশনকে প্রিভেন্ট করে, যেটা ম্যাগনেসিয়ামে হয় না। ম্যাগনেসিয়ামে অক্সাইড ফিল্ম তৈরি হতে পারে, ইট ইজ ভেরি পোরাস, অ্যাজ এ রেজাল্ট ওই গামা অ্যালুমিনিয়ামের কথা মতোই অক্সিজেন কন্টিনিউয়াসলি ভিতরে ঢুকতে থাকে, ম্যাগনেসিয়াম কন্টিনিউয়াসলি অক্সিডেট করতে থাকে যতক্ষণ মতো পুরো ম্যাগনেসিয়াম শেষ না হয়ে যায়। তো এই ম্যাগনেসিয়াম অ্যালয় এবং অ্যালুমিনিয়ামের ওই স্পেশাল কেসটা ছাড়া বাকি মোটামুটি সব ক্ষেত্রেই সারফেসে যদি অক্সাইড ফিল্ম থাকে, ইট প্রোটেক্টস দ্য আন্ডারনিথ লিকুইড। প্রবলেম তৈরি হয় তখনই যখন ইট বিকাম সাবমার্জড, তার মানে বাল্ক লিকুইডের মধ্যে যখন ইনকর্পোরেট হয়ে যাবে অ্যাজ এ সাবমার্জড ফিল্ম, তখনই প্রবলেম ক্রিয়েট করে। সো there are many methods by which an oxide film can be submerged into the bulk liquid. So কয়েকটা ওয়ে এখানে আমরা উল্লেখ করছি। একটা হলো মেল চার্জ ম্যাটেরিয়াল পোরিং মেথড, সারফেস ফ্লাডিং যদি থাকে, সারফেস টার্বুলেন্স যদি হয়, কনফ্লুয়েন্স ওয়েল বলে একটা মেথড আছে, সেটা আলাপ করবো আমরা একটা, আরেকটা হলো বাবল ফ্রেলস। সো এই 6টা মেথড নিয়ে লেট আস ডিসকাস।
মেল চার্জ ম্যাটেরিয়াল বলতে কি মিন করা হচ্ছে? ফর এক্সাম্পল, আমাদের ফাউন্ডারি কথা বাদ দাও, মনে করো কাস্টিং, অ্যাকচুয়াল কাস্টিং সিনারিও, ইন্ডাস্ট্রিতে কাস্টিং করছো, 500 কেজি কাস্টিং করছো, বা এই ধরনের 100 কেজি কাস্টিং করছো, সেই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো ইনগট গুলো ফার্নেসে চার্জ করি। আমাদের এখানে মনে করো 1 কেজি 2 কেজি কাস্টিং করে নো প্রবলেম, কিন্তু যখন আমরা হিউজ কোয়ান্টিটি, বাল্ক কোয়ান্টিটি কাস্টিং করি, তখন আমাদের এই ইনগট গুলো দিচ্ছি, মনে করো একটা ইনগট লেটসে 5 কেজি 10 কেজির ইনগট দিচ্ছি, বা 100 কেজি, 100 কেজি হয় না খুব একটা, 40-50 কেজি ম্যাক্সিমাম। তো লেটসে পিগ আয়রন যদি দেই, বা অ্যালুমিনিয়াম কথা বললে সুবিধা হবে। তো আমরা অ্যালুমিনিয়াম কাস্টিং করছি, অ্যালুমিনিয়ামের ইনগট দিচ্ছি, এক একটা অ্যালুমিনিয়াম ইনগট মনে করো 10 কেজি করে। তো আমরা 100 কেজি একটা অ্যালুমিনিয়াম কাস্টিং করছি। এখন সিনারিওটা যদি এমন হয় যে প্রথমে কিছু চার্জ করেছি ফার্নেসের ভিতরে, যেহেতু এগুলো সলিড, তো আমরা ফার্নেস ভরে ইনগট গুলো দিয়ে দিয়েছি, এখন ওয়েট করতেছি এটা গলে যাওয়া পর্যন্ত। যখন এটা গলে গেল, ইট বিকামস লিকুইফাই, এবং তখন যদি আমি আরো সলিড ইনগট চার্জ করতে থাকি, আমরা জানি প্রতিটা সলিড ইনগটের চারিদিকে অক্সাইড ফিল্মের একটা লেয়ার আছে। তো যখন এই ইনগটটা আমি চার্জ করলাম, এটা ইমিডিয়েটলি যেহেতু ভারী, লিকুইডের মধ্যে ভিতরে ঢুকে গিয়ে সারফেসের নিচে চলে গেল, এবং নিচে চলে যাওয়ার পরে এটা যখন গলতে শুরু করবে, গলতে শুরু করলে পরে সাধারণত তোমরা গলা দেখেছো কিনা, এটা ভিতর থেকে গলা শুরু করে, ভিতর থেকে গলা শুরু করে, এবং আলটিমেটলি গলে গলে লিকুইড হয়ে যায়, এবং উপরের সারফেসে যে মনে করো একটা জাস্ট একটা পকেট আছে, একটা এনভেলপ আছে অক্সাইড ফিল্ম, এই এনভেলপটা আস্তে আস্তে স্কুইজ করে চ্যাপ্টা হয়ে পড়ে থাকে। It is oxide, aluminum oxide melting point 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, so it will never liquefy. অ্যালুমিনিয়াম লিকুইফাইড হয়ে গেছে, এই অক্সাইডটা যেটা একদম ভিতর ঢুকে গেছে, এটা ভিতরেই থেকে যাবে যদি লিকুইড মেটাল, লিকুইডটা মোটামুটি ভিসকাস হয়। তো এইভাবে ডিউরিং চার্জিং অক্সাইড ভিতরে ঢুকতে পারে, এবং এটা বেশি করে ঢুকবে কখন? যখন আমরা যে ইনগটটা দিচ্ছি সেই ইনগটটা যদি স্যান্ড কাস্টিং করে তৈরি করা হয়। কেন? ইনগট আমরা মেটাল মোল্ডেও কাস্টিং করতে পারি, মেটাল মোল্ডে যদি কাস্টিং করি তাহলে এবারে আমরা জানি কুলিং রেট ফাস্টার, অ্যাজ এ রেজাল্ট উপরের অক্সাইড লেয়ার যেটা আছে সেটা কম সময় পাবে গ্রো করার জন্য, অ্যাজ এ রেজাল্ট অক্সাইড যেগুলো ফর্ম করে সেগুলো থিন অক্সাইড লেয়ার ফর্ম করে। তো ডাই কাস্টিং এর বেলায় মেটাল মোল্ডে যেটা কাজ করি, এটা থিন লেয়ার অফ অক্সাইড ফিল্ম তৈরি করে ইনগটের চারিদিকে। সো এটা যখন নিচে চলে গেল, তখন অ্যামাউন্ট অফ অক্সাইড ফিল্ম যেটা তৈরি করে অল্প পরিমাণে। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা ওই ইনগট গুলো স্যান্ড কাস্টিং এ তৈরি করি, আমরা জানি স্যান্ড কাস্টিং এর স্লো প্রসেস, তো বেশি সময় ধরে এটা সলিডিফাই হয়, সো অক্সাইড বিকাম থিকার। সো ওই ধরনের ইনগট যদি লিকুইডের মধ্যে চার্জ করি, তাহলে এবারে থিক পার্সেন্টেজ অফ অক্সাইড ভিতরে ঢুকে যায়। সো এবং এটা আমরা এটার ইফেক্টটা দেখতে পারি when 99.5% পিওর অ্যালুমিনিয়াম। সো অলমোস্ট পিওর অ্যালুমিনিয়াম যদি আমি 8 বার মেল্ট করি, তার মানে কিভাবে করলাম? পিওর অ্যালুমিনিয়াম চার্জ করেছি, লিকুইড হলো, কাস্টিং করলাম, কাস্টিং করার পরে ওই ইনগটটা আবার মেল্ট করলাম, কাস্টিং করলাম, ওইটা আবার মেল্ট করলাম, কাস্টিং করলাম, এইভাবে যদি আমি 8 বার করি, তাহলে ইলাঙ্গেশন রিডিউস টু 20 to 30%। So original elongation 20 to 30% reduce হয়ে যায় because of the presence of oxide film inside the casting. So এটা একটা প্রমাণ যে আলটিমেটলি ভিতরে অনেক অক্সাইড ঢুকে যায় ডিউরিং চার্জিং। সেকেন্ড একটা সিনারিও, সেটা হলো পোরিং। যদি আমরা এগেইন বড় কাস্টিং করি, আমরা যদি সরাসরি ল্যাডেল থেকে পোর করি, ল্যাডেলের নিচে একটা ওপেনিং আছে, সেই ওপেনিং কে লিকুইড মেটাল পড়তেছে। তো যেহেতু আমরা ল্যাডেল থেকে পোর করতেছি, সো ল্যাডেল ইজ বড়, এবং এটা একদম মোল্ডের মধ্যে লাগানো যায় না, এটা একটা দূরের থেকে পোর করা হয়। তার মানে একটা মোটামুটি একটা লম্বা একটা ডিস্টেন্স জুড়ে লিকুইডটা পড়তেছে, এবং এই লিকুইডটা যখন নিচে পড়ে, এটা আগে বলি, নিচে পড়ার সময় অ্যালুমিনিয়াম হওয়ার কারণে লিকুইডের চারিদিকে সাথে সাথে একটা অক্সাইড ফিল্ম তৈরি করে। তো তার মানে বেসিক্যালি একটা টিউব অফ অক্সাইড ফিল্ম তৈরি হয়, এবং যার ভিতর দিয়ে লিকুইডটা নিচে পড়তে থাকে। এবং যদি এটার হাইট বড় হয়, বিকজ অফ দ্য শেয়ার ফোর্স, এটা অক্সাইডটা তার নিজের ওজনের কারণে এটা ছিঁড়ে পড়তে থাকে, ছিঁড়ে। তো প্রথমে একটা অক্সাইড ফিল্ম তৈরি হলো, একটা টিউব তৈরি হলো, একটু মোটা হইলো, এবং এটা নিজের ওজনে এটা ছিঁড়ে গেল, ছিঁড়ে যায় বাকি নিচেরটুকু নিচে পড়ে গেল, আবার তৈরি হচ্ছে, আবার কিছুক্ষণ পরে এটা ছিঁড়ে যায় নিচে পড়তে থাকে। তো এইভাবে
এই অক্সাইড ফিল্মটা নিচে পড়ে লিকুইডের মধ্যে সাবমার্জড হয়ে যেতে পারে এবং এটা পড়ার সময় বাতাস টাতাস সহ নিচে নিয়ে যাবে তো ফার্দার মেকিং অক্সাইড ফিল্মস। সো এই ধরনের সিনারি হতে পারে ডিউরিং পোরিং। যদি এটার হাইটটা কম হয় তাহলে কি হবে? হাইটটা কম হলে বিকজ অফ দিস শেয়ার ফোর্স তার নিজের ওজনে এই অক্সাইড টিউবটা ছিঁড়ে যায় না। ছিঁড়ে না যাওয়ার কারণে এটা লিকুইড সারফেসের মধ্যেই সেটা নিচে যেয়ে জমতে থাকে, উপরে অক্সাইডের রিংটা এখানে জমতে থাকে, উপরে ভাসতে থাকে। সো এটা লিকুইডের মধ্যে বাল্ক লিকুইডের মধ্যে ইনকর্পোরেট হয় না। অথবা যদি আমরা জাস্ট স্মল লিকুইড, অল্প পরিমাণ লিকুইড আমরা লিকুইডের খাতার মধ্যে দিয়ে যদি ঢালি এবং এটা মোল্ডের কাছাকাছি যদি ঢালি, তাহলে এই হাইটটা, ফলিং হাইটটা খুবই কম পরিমাণ থাকে, যার ফলে এটা অক্সাইড ফিল্মটা ছিঁড়ে নিচে পড়ার চান্স নাই। তো দিস ইজ দ্য সিচুয়েশন অফ পোরিং ডিউরিং হুইচ আমরা লিকুইড মেটাল নিচে বাল্কের মধ্যে ইনকর্পোরেট হয়ে যেতে পারে। Third one is called surface flooding and formation of biofilm. ছবি দেখে বোঝা যাচ্ছে যে সারফেস ফ্লাডিং হয়ে যেতে পারে যদি আমাদের ভেলোসিটি বেশি থাকে, তাহলে পরে একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার এখানে লিকুইড পড়তে পারে এবং এই লেয়ারের মধ্যে অক্সাইড, চারিদিকে অক্সাইড ফিল্ম আছে। তো এই অক্সাইড ফিল্মের উপরে আরেকটা যদি লেয়ার অফ লিকুইড পড়ে, তাহলে এই জায়গাটার মধ্যে একটা গ্যাপ থেকে যায়, এখানে বাতাস থাকবে এবং এখানে একটা অক্সাইড লেয়ার, এখানে একটা অক্সাইড লেয়ার। তো এটাকে বলে বাই ফিল্ম। এই জন্য বলা হয় বাই ফিল্ম, দুইটা ফিল্ম আছে এবং দুইটা ফিল্মের মাঝখানে ড্রাই সারফেস একসাথে হয়েছে এবং এর মাঝখানে গ্যাস থাকতে পারে। সিমিলারলি একটা ড্রপলেট যদি লিকুইড থেকে সেপারেট হয়ে যায়, এই ড্রপলেটের মধ্যেও একটা অক্সাইড লেয়ার আছে, সেটা যখন নিচে লিকুইডের মধ্যে পড়বে তখন লিকুইডের উপরে অক্সাইড ফিল্ম আছে, বাই ফিল্মের ফিল্ম আছে। সো দুইটা মিলে এই লিকুইডের ড্রপলেটটা এই লিকুইডের সাথে কখনো মিক্স হবে না। সো দ্যাট ইজ হাউ ডিউরিং সারফেস ফ্লাডিং বাই ফিল্ম তৈরি হতে পারে। আরেকটা জিনিস হতে পারে, যদি ইনগেট দিয়ে লিকুইড মেটাল মোল্ডের মধ্যে ঢুকছে, যদি ভেলোসিটি ভেরি স্লো হয়, তার মানে প্রথমে একটা লেয়ার যাবে, তার উপরে আরেকটা লেয়ার যাবে, তারপরে আরেকটা লেয়ার যাবে, এইভাবে স্লোলি যদি লিকুইড মেটাল মুভ করতে থাকে, তাহলে পরে এই স্লো হওয়ার কারণে এটার সাথে সাথে অক্সিডাইজ হয়ে যাচ্ছে, আরেকটা লেয়ার যখন যাচ্ছে তার এখানে অক্সাইড আছে, তো এই দুইটা মিলে এখানে ডাবল অক্সাইড লেয়ার ফর্ম করে। তো এই ধরনের সিনারি হতে পারে ডিউরিং পোরিং বিকজ অফ দ্য সারফেস ফ্লাডিং। তো এটা আমরা এলিমিনেট করতে পারি যদি আমরা পোরিং এর ফাস্টার করি, অথবা ভ্যাকুয়াম মেইনটেইন করি, অথবা রিডিউস অ্যাটমসফিয়ার করি, তাহলে পরে এই ধরনের সিনারিও আমরা মিনিমাইজ করতে পারি। ফোর্থ হলো সারফেস টার্বুলেন্স। আমরা জানি যে সারফেসের মধ্যে যদি অক্সাইড ফিল্ম থাকে কোনো সমস্যা নেই, কিন্তু সারফেস যদি টার্বুলেন্ট হয়, সারফেস যদি টার্বুলেন্ট হয়, সরি এখানে আমি ভুল করেছি, খেয়াল করো। সারফেস টার্বুলেন্স হলে সারফেসের অক্সাইড গুলো ভিতরে ঢুকে যায় এবং সারফেস টার্বুলেন্স মেজার না, ঠিকই আছে, সারফেস টার্বুলেন্স মেজার করি আমরা ওয়েবার নাম্বার দিয়ে, বাল্ক টার্বুলেন্স মেজার করি আমরা রেনল্ডস নাম্বার দিয়ে। কিন্তু যেহেতু এখানে আমাদের সারফেস টার্বুলেন্স মোস্ট ইম্পর্টেন্ট, যার কারণে ওয়েবার নাম্বার আমাদের নিতে হবে। ওয়েবার নাম্বার নিয়ে আমরা আলাপ করেছি ডিটেইল আগের ক্লাসগুলোতে। তো দিস ইজ দ্য ফর্মুলা এবং এটা কিছু গাইডলাইনে দেওয়া হয়েছে। 0.2 থেকে 0.8 যদি থাকে ওয়েবার নাম্বার, তাহলে সারফেস টার্বুলেন্স হবে না, সো অক্সাইড ফিল্ম নিচের দিকে ঢুকবে না। So this is due to surface turbulence, liquid metal can enter, oxide film can enter into the valve. আরেকটা মেথড বলে কনফ্লুয়েন্স ওয়েল্ড। কনফ্লুয়েন্স ওয়েল্ড মানে হলো যে একটা কাস্টিং, বড় কাস্টিং, লেটস সে দুইটা গেট দেওয়া আছে, দুইটা গেট দিয়ে একসাথে লিকুইড মেটাল ঢুকছে। মানে একসাথে লিকুইড মেটাল ঢুকে যখন দুইটা ফ্লো যখন একসাথে মিট করলো, ওই মিট করা জায়গার মধ্যে যদি এমন হয় যে লিকুইড টেম্পারেচার কম, ফ্লুইডিটি কম, সেই সমস্ত ক্ষেত্রে এমন হতে পারে যে এই দুইটা ফ্লো যায় নিয়ে আর এটা জোড়া লাগছে না, এটা মিশে যাচ্ছে না, ওখানে একটা জোড়া থেকে যাচ্ছে। এই জোড়াটাকে বলা হয় কনফ্লুয়েন্স ওয়েল্ড। ঠিক আছে? তো দুইটা ফ্লো যখন আসে তখন এই ধরনের সিনারিও হতে পারে, টু স্ট্রিম ডাজ নট মেট এট অল, তার মানে ওইটা কাছাকাছি এসে বা তার আগে এটা সলিডিফাই হয়ে গেছে, তো এটা মিটই করে নাই। Two stream touch but the joint has no strength, so মোটামুটি কাছে আসছে কিন্তু ফুললি জয়েন্ট হয় নাই, জয়েন্ট হয়েছে কিন্তু পার্শিয়ালি স্ট্রেংথ আছে। আর এটা হলো জয়েন্ট হ্যাজ ফুল স্ট্রেংথ, একদম কমপ্লিটলি মিশে গেছে, কমপ্লিটলি ওয়েল্ডেড হয়ে গেছে, কমপ্লিটলি ফিউজড হয়ে গেছে। সো দুইটা
দুইটা জয়েন্ট দেখে বোঝা যায় না যেটা দুইটা জয়েন্ট ছিল। তো এই 4 ধরনের সিনারিও হতে পারে এবং এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে নাম্বার 4 ইজ দ্য টার্গেট। তো আমরা চাই এই ধরনের সিনারিও হোক। 1 এবং 2 হইলেও অসুবিধা নাই, অসুবিধা নাই এই সেন্সে বলতেছি যে আমরা চোখে দেখতে পাচ্ছি যে এটা মিট করে নাই, সো উই ক্যান ডিসকার্ড দ্য কাস্টিং। আমরা এটাকে স্ক্র্যাপ হিসেবে ডিসকার্ড করতে পারি এবং পরে এটাকে আবার মেল করতে পারি। কিন্তু 3 নম্বর যদি সিনারিও হয়, দ্যাট ইজ দ্য মোস্ট প্রবলেমেটিক, বিকজ অ্যাপারেন্টলি মনে হচ্ছে মিশে গেছে কিন্তু জয়েন্টের স্ট্রেংথ নাই, সো আলটিমেটলি ইট উইল ফেল ইন দ্য অ্যাপ্লিকেশন। সো এটা সো কনফ্লুয়েন্স ওয়েল্ডেড এই ধরনের সিনারিও হতে পারে। কিভাবে হয় আমরা কিছু ছবির মাধ্যমে দেখাতে পারি। সো এখান থেকে লিকুইড মেটাল যাচ্ছে, একটা মনে করো একটা পাইপ কাস্টিং করছি, সো এদিক থেকে লিকুইড যাচ্ছে, এদিকে লিকুইড যাচ্ছে, এখানে যে জোড়া লাগে না, এখানেও একই কথা দেখানো হচ্ছে, এখানে যে লিকুইডটা এরকম ফ্লো করছে, তো এই জায়গাটা জোড়া লাগে না। তো এই ধরনের সিনারিও হয়, এটা টপ সারফেস থেকে দেখানো হচ্ছে যে ইনিশিয়ালি লিকুইড এদিক দিয়ে যাচ্ছিল, লিকুইড ভেলোসিটি বেশি হওয়ার কারণে এখান দিয়েও যায়, এখান দিয়েও যায়, এবং পরবর্তী পর্যায়ে সেন্টারে যে নেটে জোড়া লাগে না, এখানে একটা ডিফেক্ট তৈরি করে। সো দিস কাইন্ড অফ ডিফেক্ট ইজ নোন অ্যাজ কনফ্লুয়েন্স ওয়েল, যেটা বেসিক্যালি কাস্টিং এর মধ্যে দুইটা ফ্লোকে জোড়া লাগতে দেয় না বিকজ অফ দ্য সারফেস অক্সাইড ফিল্ম। দেন ফাইনাল ওয়ান ইজ কল্ড বাবল ট্রেইল। বাবল ট্রেইল আমরা গত ক্লাসে কোর গ্লো দেখেছিলাম, তো আমরা ছবিদের মাধ্যমে যদি বলি, তো এটা ছিল আমাদের এই ছবিটা আমরা দেখেছিলাম, দিস ইজ দ্য কোর গ্লো, ফাইনাল porosity formation বিকজ অফ দ্য ব্লোয়িং অফ কোর। সো এই ধরনের দিস ইজ দ্য কোর, এখান থেকে যদি গ্যাস বেরোতে থাকে এবং গ্যাসটা যদি অক্সিডাইজিং হয়, তাহলে পরে যখন গ্যাসগুলো উপর দিকে উঠতে থাকে এবং এটা চারিদিকে তখন একটা টিউবের মতো ফিল করে, সো ইট ইজ এ অক্সাইড টিউব। এই অক্সাইড টিউবের ভিতর দিয়ে গ্যাসগুলো উপর দিকে উঠতে থাকে, এবং যেহেতু এটা অক্সাইড টিউব তার মানে এই সারফেসটা লিকুইডের মধ্যে ওয়েটেড আছে মেটালের সাথে, আর ভিতরে সারফেসে অক্সাইড আছে, যার কারণে এটা ড্রাই সারফেস। তো যখন এদিক থেকে সলিডিফাই শুরু হয়, এদিক থেকে সলিডিফিকেশন শুরু হলো, সো ডেনড্রাইট গুলো আলটিমেটলি যখন একটা কাছাকাছি এসে নিয়ে একটা আরেকটার সাথে এরকম করে মিলে যাবে, মিলে যাওয়ার সময় এই জায়গাটায় কখনোই মিলবে না। কেন মিলবে না? বিকজ এই চারিদিকে অক্সাইড ফিল্ম আছে, এবং অক্সাইড ফিল্ম ড্রাই সারফেস কখনো মিট করে না, কখনো ওয়েল্ডেড হয় না। তো বেসিক্যালি এটা সলিড হয়ে যাবে, কিন্তু এইখানে অক্সাইডের টিউব যেটা আছে সেই অক্সাইডের টিউবটা জাস্ট ভিতরে প্রেসড অবস্থায় থেকে যাবে, এবং এই যেহেতু এখানে মিট করা নাই, মিলে যায় নাই, ওয়েল্ডেড হয়ে যায় নাই, অ্যাজ এ রেজাল্ট যদি এখান থেকে শেষ মাথা পর্যন্ত যদি যায়, তাহলে পরে লিক টাইটনেস এখানে আর থাকবে না। তার মানে যদি এটার মধ্যে লিকুইড থাকে, ওর ভিতরে যদি লিকুইড ফ্লো করে, লিকুইডটা এখান দিয়ে উপর দিয়ে সার্ফেস চলে যাবে, সো দ্য কাস্টিং উইল নট বি লিক টাইট। এখানেও ঠিক একই অবস্থা দেখাচ্ছে, এটা একটা কোর, সেই কোর থেকে গ্যাস গুলো যাচ্ছে এবং এখানে অক্সাইড ফিল্ম তৈরি করছে। সো এই ধরনের দিস ইজ কল্ড বাবল ট্রেইল, তার মানে একটা অক্সাইড বাবল, একটা গ্যাস বাবল উপর দিকে যখন যায় তখন সে একটা রাস্তা তৈরি করে যায়, এবং এই রাস্তার ভিতরের অংশটা অক্সাইড ফিল্ম থাকে, যেটা একটা সাথে আরেকটা মিট করে না। So these are the 6 ways by which an oxide film can enter into the bulk liquid and cause problem. So কি ধরনের প্রবলেম করে? Effect of entrained film. তো জেনারেলি যেটা করে আমরা বলছি যে সাবমার্জ ফিল্ম অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ এয়ার এন্ড আদার গ্যাসেস, কারণ এটা ড্রাই সারফেস, এবং ড্রাই সারফেসের মধ্যে সবসময় কিছু না কিছু গ্যাস থাকে, এবং এটা সারফেসটা নন ওয়েটেড, সো এটা ইনসাইডে ট্র্যাপড অবস্থায় থেকে যায়, এবং এটা আলটিমেটলি একটা ট্র্যাক হিসেবে কাজ করে। এবং আরেকটা কাজ করে সেটা হলো যে এটার মধ্যে যেহেতু ইট ইজ এ ড্রাই সারফেস, আমরা গত ক্লাসে বলেছি যে এখানে খুব ইজিলি গ্যাস পরোসিটি নিউক্লিয়েট করতে পারে, সো নিজে ক্র্যাক হিসেবে কাজ করে, এবং নতুন আরেকটা ডিফেক্ট যেটা পরোসিটি সেটা তৈরি করতে সে সাহায্য করে। সো দিস ইজ দ্য ড্যামেজিং ইফেক্ট অফ অ্যান অক্সাইড ফিল্ম যখন এটা লিকুইডের ভিতরে সাবমার্জড হয়ে যায়। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে। সো এখানে অক্সাইড ফিল্ম ছিল, সেই অক্সাইড ফিল্মের মধ্যে ক্যাভিটি ফর্ম করেছে। ক্যাভিটি অলসো ওয়ান কাইন্ড অফ পরোসিটি। ক্যাভিটি নিউক্লিয়েট করতেও সমস্যা হয় বিকজ অফ প্রেসার, কিন্তু এটা যদি ফিল্ম থাকে তাহলে খুব সহজেই তার মধ্যে নিউক্লিয়েট করতে পারে। সো এটা একটা প্রমাণ দেখা যাচ্ছে যে অক্সাইড ফিল্ম থাকলে ক্যাভিটি ফর্ম করে। লিক টাইটনেসের কথা আমরা বলেছি, পার্টিকুলারলি থিন সেকশন কাস্টিং যদি হয় সেখানে সমস্যাটা বেশি হয়, কারণ যেহেতু অল্প থিকনেসের মেটাল আছে, খুব সহজেই থ্রু পেনিট্রেশন হতে পারে বাবল, অ্যাজ এ রেজাল্ট লিক টাইটনেস একটা ড্যামেজ হতে পারে। ফ্লুইডিটি আরেকটা প্রবলেম ক্রিয়েট করে,
কারণ যত বেশি অক্সাইড ফিল্ম ভিতরে ইনকর্পোরেট হবে তত বেশি ডার্টি হবে লিকুইড এবং তত বেশি ফ্লুইডিটি কমে যাবে। ঠিক আছে, তো এটা হলে পরে দুই